আজকে বিকেলে বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা প্রেমদাসা স্টেডিয়ামে। এবং মজার ব্যাপার হচ্ছে আজ থেকে ঠিক ২০ বছর আগে এই প্রেমদাসা স্টেডিয়ামে ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ একটা ওয়ানডে ম্যাচ খেলতে নামছিল। এবং সেই ম্যাচটার সঙ্গে আজকের ম্যাচটার মিল হচ্ছে, সেই ম্যাচেও আমাদের যে ওই যে সোকল্ড পঞ্চ পাণ্ডব বা পাঁচ তারকা যা বলেন, এই পাঁচজনের কেউ খেলে নাই। আবার ২০ বছর পরে এসে আজকের ম্যাচটাই ঠিক ২০ বছর পর প্রথমবারের মতো এই পাঁচজনকে ছাড়া ওয়ানডে ক্রিকেট খেলতে নামবে বাংলাদেশ দল। এটা আসলেই একটা যুগের সমাপ্তি, আসলেই একটা যুগের সমাপ্তি। এবং সেই সমাপ্তিটা দেখেন, আমি যে বারবার বলি যে খেলাধুলায় যে ডেস্টিনির যে খেলা, এই যে ডেস্টিনি যে একটা মজা করে খেলাধুলাকে নিয়ে, সেই জিনিসটা আছে কতভাবে প্রকাশিত। ওই পাঁচজনকে ছাড়া আমরা প্রথম যে ওয়ানডে ম্যাচটা খেলতে নামতেছে ২০ বছর পর, সেটা খেলতেছে সেই প্রেমদাসায়। এখানে ডেস্টিনির একটা মজা আছে। তার চেয়েও মজা হচ্ছে যে আজকে এখানে আমাদের মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি শুরু হচ্ছে, তার পূর্ণাঙ্গ ক্যাপ্টেন হিসাবে যাত্রা শুরু হচ্ছে ওয়ানডেতে। এই মেহেদী হাসান মিরাজকে, এই মেহেদী হাসান মিরাজ সম্ভবত বাংলাদেশে একমাত্র ক্রিকেটার যে প্রকাশ্যে এই পাঁচজনের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারছে। মানে পাঁচজনই তার বড় ভাই ছিল, বাকিরা সবাই দল উপদলে বিভক্ত হয়েছে, কেউ কারো পক্ষে কেউ কারো বিপক্ষে, নানা রকম অভিযোগ অনুযোগ তো ছিল। একমাত্র মিরাজ ওই জায়গাটায় নিজেরে ধরে রাখতে পারছিল যে না, পাঁচজনই তারে ভালোবাসে, পাঁচজনেরই ছোট ভাই, পাঁচজনই তারে তুই তুই করে কথা বলে। সেই মিরাজ এই পঞ্চপাণ্ডবের শেষ হওয়ার পরের যে অধ্যায়টা সেটা শুরু করলো। মিরাজের জন্য আমরা শুভকামনা জানাবো, সেই সঙ্গে এই পঞ্চপাণ্ডব নিয়ে কিছু একটু অজনপ্রিয় কথা বলবো এবং একটু গল্পটা বলবো যে এই যে পাঁচজন, এই পাঁচজন আসলে কি আমাদের কিছু দিছে নাকি শুধু শুধু একটা নাম হয়ে গেছে। এই গল্পগুলো আজকে একটু করি। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এই তো আমাদের পাঁচ তারকা। একে লোকেরা পঞ্চপাণ্ডব বলে, মূলত মিডিয়া থেকে নামটা আসছে। আমি আগেও একাধিক কন্টেন্টে বলছি যে পঞ্চপাণ্ডব নামটা আমি পছন্দ করি না। কারণ পঞ্চপাণ্ডব বলে আপনি যখন এরকম কোর গ্রুপ করেন, আলাদা আইডেন্টিফাই করেন, তখন ওটা টিম বন্ডিং এ নেগেটিভ প্রভাব ফেলার সম্ভাবনাই বেশি। এবং সেটা ফেলছিল, একটা সময় এসে সেটা ফেলছিল। ফলে পঞ্চপাণ্ডব টার্মের সঙ্গে না যায়। কিন্তু এই যে পাঁচজন খেলোয়াড়, এই পাঁচজন খেলোয়াড় অলমোস্ট ১৫ বছর বাংলাদেশকে সমন্বিতভাবে সার্ভিস দিছে। এখন এই পাঁচজন খেলোয়াড়ের যখন প্রশ্নটা আসে, যখনই আমরা কোনো স্মৃতিচারণ করতে বসি, এই পাঁচজনের একসঙ্গে ছবি কেউ দেয়। আজকে দেখলাম একটা ফেসবুক গ্রুপ, তারা হচ্ছে এই ছবিটা দিয়ে এই স্টার্সটা দিছে যে ২০ বছর পরে আমরা তাদের ছাড়া খেলতে নামতেছি ওয়ানডেতে। সেখানে অনেকে অনেকে এবং প্রচুর সংখ্যক কমেন্ট যে এরা কি অ্যাচিভ করছে, এদের কেন স্মরণ করতে হবে। এখন এইখানে আমি দুইটা অ্যান্সার দিই। একটা অ্যান্সার খুব নিষ্ঠুর, আপনার শুনতে খারাপ লাগবে। আর একটা অ্যান্সার হচ্ছে যৌক্তিক। নিষ্ঠুরটা প্রথমে বলে, সেটা হচ্ছে ধরেন আপনার পূর্বপুরুষকেও, সেটা আপনার পিতাই, তিনি একজন লুজার ছিলেন। আমার বাবা যেমন একজন লুজার ছিলেন, এটা তো বলতে কোনো আপত্তি নেই, জীবনে কিছু অ্যাচিভ করতে পারেন নাই। এখন আমাদের আগের জেনারেশনের বেশিরভাগ মানুষই, আমরা যারা এই যে মিডল ক্লাস এখনো স্ট্রাগল করতেছি, তার বাবারা লুজার ছিলেন। মানে এই যে মানে সফলতার অর্থে মানুষ হিসাবে হয়তো ভালো ছিলেন, চেষ্টা করছেন, কিন্তু আপনারা সফলতা বলতে যা বুঝেন বাড়ি গাড়ি করা, ওগুলো করতে পারেন নাই। ফলে সমাজের দৃষ্টিতে উনি লুজার না। এখন আমরা কি তারা অস্বীকার করব? আমরা ঘরে তার ছবি টানানো বাদ দিয়ে দেব? আমরা তার নাম বলা বন্ধ করে দেব? প্রথমত আমি মনে করি যে লুজার হোক আর যাই হোক, সে আমার বাবা, সে আমার পূর্বপুরুষ। বাবা হতে পারে, কাকা হতে পারে, বা ও জ্যাঠা হতে পারে, অন্য কেউ হতে পারে, যে কেউ হতে পারে। আমার পূর্বপুরুষ যতটুক পারে করছে, যতটুক পারে তার সামর্থ্যে যা লয় সেটুক তো সে করছে। এর চেয়ে বেশি সে পারে নাই, এর চেয়ে বেশি তার সক্ষমতা ছিল না। এই পথটা তো সে জোর করে বেছে নেয় নাই। আমার যে সে পূর্বপুরুষ হয়েছিল, এই পথটা তো সে জোর করে বেছে নেয় নাই, ওইটাই স্রষ্টার পছন্দ ছিল, সেজন্য সে আমার পূর্বপুরুষ হয়েছে। ফলে সে যেমনই ছিল, কালা থাক, খোড়া থাক, কানা থাক, আমার তাকেই পূর্বপুরুষ মানতে হবে। এই কোশ্চেন কখনোই আমি করতে পারবো না যে আমার বাপ কি করছে জীবনে। লুজার ছিল, আমার বাপ তো একটা বাড়ি করতে পারে নাই, গাড়ি করতে পারে নাই, আমি তো কত কি করে ফেলছি। এই যে আমি কত নাম করে ফেলছি। আমি দেবব্রত, আজকে আমার ৫-১০ হাজার লোক চেনে, আমার বাবারে তো গ্রামের বাইরে কেউ চেনে না, তাই বলে আমার বাবাকে আমার বাবা না। এইটা হচ্ছে খুব নিষ্ঠুর ভাবে বললাম, খুব নিষ্ঠুর ভাবে বললাম। এবার আসেন রিয়েলিটি।
রিয়েলিটি যদি আপনি চেক করেন, মানে আজকে 2025-এর বাস্তবতায় বসে আপনি যখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ইন্ডিয়ার সাফল্য দেখে বাংলাদেশের 2006 থেকে 2017-র সাফল্যকে মিলানোর চেষ্টা করেন, ওই টাইমকে মিলানোর চেষ্টা করেন, এটা হয় কি, এটা হচ্ছে আবারও একটু নিষ্ঠুর করে বলি, সিনেমাতে খুব সুন্দরী নায়িকা দেখে এসে বাসায় বউকে পছন্দ না হওয়ার মতো। আপনি যাদের সঙ্গে নিজেদের মিলাচ্ছেন, এটা হয় না, এইভাবে মেলান না। আপনার নিজের কথা ভাবতে হবে, নিজের সঙ্গে কম্পেয়ার করতে হবে, ওই টাইম কনটেক্সটে ফিরে যেতে হবে, তাহলে আপনি বুঝবেন যে এই পাঁচজন কি করছে। এই যে আমরা বলতেছি যে 2005 সালে শেষবারের মতো এই প্রেমাদাসাতে বাংলাদেশ এই 5 তারকাকে ছাড়া খেলতে নামছিল। ওটার ব্যাখ্যাটা এরকম যে মাশরাফি তো অ্যাকচুয়ালি 2001 সাল থেকেই দলের সঙ্গে ছিল, কিন্তু ওই যে ইঞ্জুরির জন্য অন অ্যান্ড অফ যেত। 2005-এ এই শ্রীলঙ্কা ট্যুরের ঠিক আগে আগে আমরা ন্যাট ওয়েস্ট খেললাম ইংল্যান্ডে, সেখানে কিন্তু মাশরাফি আমাদেরকে একটা বিজয়ের পথ এনে দিল। অস্ট্রেলিয়ার এগেনস্টে আমরা কার্ডিফে যে ম্যাচটা জিতলাম, ওখানে কিন্তু প্রথম ওভারেই ওই গিলক্রিস্টের উইকেটটা তুলে নিয়েছিল মাশরাফি। ওই সিরিজেও মাশরাফি খেলছে এবং ওই ম্যাচটাকে উদাহরণ হিসাবে এনে সাকিবের পরে বহুবার মজা করে যে মাশরাফি ভাই প্রথম ওভারে উইকেট পেলে আমরা ম্যাচ জিতবো। ওই ঘটনা আসলে প্রচুর ঘটছে। 2004 সাল থেকে আমরা 2008-9 সাল পর্যন্ত যত ম্যাচ জিততাম, এর বেশিরভাগ ম্যাচের প্রথম ওভারে মাশরাফি উইকেট পেত এবং সাকিবের এটা একটা ব্যাপার ছিল, টিমের ওই টিম মিটিংয়ে এটা বলতো, মাশরাফি ভাই আপনার কাজ কিন্তু প্রথম ওভারে একটা উইকেট নেওয়া, বাকি কয় ওভার আপনি যা করেন কোনো সমস্যা নেই, প্রথম ওভারে একটা উইকেট নেবেন, বাকিটা আমরা সামলায় নিব। এই যে একটা ব্যাপার, এই কথাটাকে আপনার কথার কথা মনে হচ্ছে? কথার কথা না। একটা হারতে থাকা টিম 1999 সালে যারা সর্বশেষ ম্যাচ জিতছে, তারপরে এসে 2004 সালে মানে 5 বছর পরে কোনো একটা ওয়ানডে ম্যাচ জিতছে, তাদের কাছে একটা ওয়ানডে জয়ের গুরুত্ব আপনি বোঝেন এখন এই 2025 সালে এসে? এই সময় আপনি এটা বুঝবেন না। এই সময় যদি আপনি টিভিতে অস্ট্রেলিয়ার খেলা দেখে, বাস বল দেখে, তারপরে সূর্যবংশীর ওই 360 ব্যাটিং দেখে এসে আপনি বলেন হ্যাঁ আমাদের এরা কি করছে, কিচ্ছুই তো করে নাই, কিচ্ছু জেতে নাই, কোনো ট্রফি জেতে নাই, কিচ্ছু জেতে নাই, ওদের নাম বলা যাবে না। এভাবে হয় না রে ভাই, হিস্ট্রির ভাবে পড়তে হয়। আপনার ওই সময় বাস্তবতাটা কি ছিল? 2004 সালে আমরা 5 বছর পরে প্রথম ম্যাচ জিতছি। এরপরে 2004 থেকে 2006 যদি দেখেন, আমরা বিচ্ছিন্নভাবে কয়েকটা ম্যাচ জিতছি। এর মধ্যে ইন্ডিয়ার একটা ম্যাচ হারাইছি, শ্রীলঙ্কার একটা ম্যাচ হারাইছি, এই অস্ট্রেলিয়ার একটা ম্যাচ হারাইছি। এগুলো তখন বিরাট বিস্ফোরক ব্যাপার ছিল। প্রত্যেকটা ম্যাচ যে হারাইছি এর পেছনে মাশরাফির অবদান ছিল। এই যে 3টা বড় নাম বললাম, কিন্তু কাকতালীয়ভাবে প্রেমাদাসায় ওই যে ম্যাচটা আমরা খেললাম, যে সিরিজটা খেলতে গেছিলাম শ্রীলঙ্কায় 2005-এ, ওই সিরিজটা মাশরাফি ছিল না, ওকে ইনজুর্ড ছিল নাকি ওরে রেস্ট দেওয়া ছিল আমার মনে নাই। কারণ ওই যে ইসেতে ও ন্যাটোস্টে তো হিউজ লোড নিয়ে আসলো, ফলে রেস্ট হইতে পারে, ইনজুরি হইতে পারে, আমার মনে নাই। এর পরের সিরিজে মাশরাফি আবার দলে ফিরলো। তারপর তো আস্তে আস্তে আমাদের এই যে তখনকার পিচ্ছি পিচ্ছি তারকা, এর ভিতরে 4 জন আসলো 2006 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ থেকে, মুশফিক, তামিম, সাকিব, রিয়াদ। এই 4 জন চলে আসলো ওখান থেকে। এই 4 জন 2006-এর বিভিন্ন সময় দলের সঙ্গে যুক্ত হলো, পিচ্ছি পিচ্ছি সব ছেলে পেলে। এদের পরিচয় আমাদের কাছে ছিল যে এখন আমরা কাদের কথা বলবো, এই যে আজিজুল হক, তামিমদের যেরকম চিনি ওরকম একটা অবস্থা। এরা আরো 3-4 বছর পরে দলের সুযোগ পাবে বলে আমরা জানতাম। কিন্তু ফারুক ভাই আর আতাহার ভাই এই ঘাড়তাড়ামিটা করলো, মূলত পুশটা করলো আতাহার ভাই। আতাহার ভাই তখন হচ্ছে যুব দলের সঙ্গে থাকতো, যুব দলের ম্যানেজার, আবার সিলেক্টর, ন্যাশনাল সিলেক্টর। ফলে আতাহার ভাই এইগুলা সম্পর্কে, এই ব্যাচটা সম্পর্কে খুব দারুণ ধারণা ছিল। আতাহার ভাই বারবার ন্যাশনাল লেভেলে পুশ করতেছে যে এদের থেকে কয়টা ছেলেরে নেন, এদের থেকে কয়টা ছেলেরে নেন। এবং ফারুক ভাই এখানে একটা বিরাট ঘাড়তাড়ামি করলো। প্রথমে মুশফিকরে ইংল্যান্ডে পাঠায় দিল, তখন মুশফিকের বয়স 15 বা 16। তারপর সাকিব, তামিম, মুশফিক সবাইরে 2006-এ অভিষেক করায় দিল। 2007-এ তো বিশ্বকাপই খেলতে গেল তারা। এরপর থেকে তারা কি করছে, ওই যে যে আলোচনাটায় ছিলাম, যে এরা আমাদের কি অ্যাচিভ করে দিছে, ওই যে আবার বলি যে লুজার না উইনার, এই সাদা কালো দেখলে এরা লুজার, এরা আপনাকে কিচ্ছু অ্যাচিভ করে দেয় না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত একটা ত্রিদেশীয় টুর্নামেন্টের ট্রফি জিতছে তারা, ফালতু একটা টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দল খেলছে আর আয়ারল্যান্ড এখানে 1 নাম্বার হয়েছে, এখানে ট্রফি জিতছে। তাহলে উইনার আর লুজার সাদা কালের চোখে এদের কোনো অ্যাচিভমেন্ট নাই। আসেন একটু তলায় দেখেন, একটু কনটেক্সটে যান। 2006-7 থেকে বাংলাদেশ মিনোস থেকে মেইন স্ট্রিম টিম হয়ে উঠলো। মেইন স্ট্রিম টিমটা কিভাবে হলো?
এটা কি কেউ লিখে দিল যে আজ থেকে বাংলাদেশ মেইন স্ট্রিম টিম? এর আগে বাংলাদেশ যে কোনো জায়গায় গেলে মিডিয়া প্রিভিউতে লিখতো যে মিনোসদের একটা তালিকা হতো। আপনারা এটার সঙ্গে অভ্যস্ত কিনা জানি না, যে কোনো বড় টুর্নামেন্ট হইলে আগে এটা হতো। প্রথমে হচ্ছে ফেভারিট, তারপরে হচ্ছে ডার্ক হর্স, তারপর হচ্ছে মিনোস। এই মিনোস তালিকায় থাকতো বাংলাদেশ সবসময়। এখান থেকে ডার্ক হর্স বা মেইন স্ট্রিমে চলে গেল বাংলাদেশ। এই উত্থানটা হলো হচ্ছে মূলত এই পাঁচজনের অবদানে। সেই উত্থানটার পেছনে আপনি নানা রকম ঘটনা দেখতে পারবেন। 2007 বিশ্বকাপে ইন্ডিয়াকে হারায় পরের রাউন্ডে যাওয়া, ওখানে গিয়ে তখনকার এক নাম্বার দল সাউথ আফ্রিকারে হারায় ফেলা। এরপরে আমরা বিভিন্ন সব আজগুবি ঘটনা ঘটাইছি, যা এর থেকে 2 বছর আগেও অবিশ্বাস্য মনে হতো। ওখানে মূলত সুমন ভাইয়ের লিডারশিপ সবকিছু মিলে আরো অনেকের অবদান ছিল। রাজের দুর্দান্ত অবদান ছিল, রফিক ভাইয়ের দুর্দান্ত অবদান ছিল, শাহরিয়ার নাফিসের দুর্দান্ত অবদান ছিল, সবই ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা ম্যাচে দেখবেন এই পাঁচজনের কেউ অবদান রেখে যাচ্ছে, এবং সেটা একদিন 2 দিন একটা দুটো ম্যাচ না। এই 2005-06 থেকে শুরু করে 2017 পর্যন্ত এই সময় আমরা কত বড় উল্লঙ্ঘন করেছি। ওই যে আপনার ট্রফির বিচার করবেন, পাবেন না, কিন্তু আপনি একটু র্যাঙ্কিং দিয়ে বুঝতে পারবেন। এই যে 2005-এ আমরা সর্বশেষ এখানে যখন খেলছি, তখন আমরা 10 নম্বরে ছিলাম। ওই যে ডেস্টিনির মজা দেখেন, আবার আজকে আমরা 10 নম্বর হিসাবে এখানে খেলতে নামতেছি। মানে সেই পতনটাও হয়ে গেছে। উত্থানটা কি হয়েছিল? র্যাঙ্কিং আপনার পরিষ্কার একটা হিসাব দেবে যে ওয়ান ডেতে আমরা 5 নম্বরে উঠে গেছিলাম। ওয়ান ডেতে 5 নম্বরে নাকি 6 নম্বরে, এক্সাক্ট মনে করতে পারতেছি না। 6-এ তো উঠছিলাম। 6 নম্বর দল মানে আপনার পৃথিবীতে 10টা রেগুলার ওয়ানডে খেলুড়ের দেশ আছে, তারা সিরিয়াস ওয়ানডে খেলুড়ের দেশ। তার মধ্যে আপনি শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো দলের টপ কায়ে 6 নম্বরে স্টেবল হয়ে যাওয়া। 7 নম্বর জায়গাটা তো নিজেদের আমরা বানায় ফেলছিলাম। মানে ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কা তো আমাদের নিচে থাকতোই। এটা তো লম্বা একটা সময় ধরে হয়েছে। এটা কি আপনার কাছে কোনো অর্জন মনে হয় না? এটা কি একেবারে ফালতু মনে হয় ব্যাপারটা? এমনি এমনি ঘটছে? কে ঘটাইছে? এরা কেউ না কেউ অবদান রাখছে প্রত্যেকটা ব্যাপারে। প্রত্যেকটা ব্যাপারে আমরা যত সিরিজ জিতছি, যা করছি, হোক যে আমরা ঘরের মাটিতে যাচ্ছে তাই উইকেট বানায় জিতছি, না, এটা সবসময় সত্যি না। এগুলো আপনাদের শোনা কথা। এই জেনারেশন বেশিরভাগ এগুলো শুনছেন, দেখেন নাই। এটা হচ্ছে সমালোচকদের কাছে শুনছেন। একটু সিরিজ বাই সিরিজ দেখেন, সব সিরিজে কি আমরা ওই রকম উইকেট বানায় জিতছি? না। মাশরাফির নেতৃত্বের পরে আমরা জেনুইন স্পোর্টিং উইকেট বানায় 4টা পেসার নামায় ইন্ডিয়া পাকিস্তান এগেইনস্টে সিরিজ জিতছি। সাউথ আফ্রিকার বিপক্ষে ঢাকার মাটিতে আমরা 4টা পেসার নামায় সিরিজ জিতছি। এগুলো কি নোংরা উইকেট বানায় জিতছি? শুধু কতগুলো স্পিনার লেলায় দিয়ে জিতছি? না, আমাদের এই জেনারেশনটা জেতাইছে। আমরা 2015 বিশ্বকাপ খেলতে গিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছি। আপনি বলবেন যে না, ওখানে তো বেশি জিতে নাই। বেশি জেতা লাগবে না, ইংল্যান্ডের বিপক্ষে যে এক ম্যাচ জিতছি ওটা হিস্ট্রি হয়ে আছে। আবার 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেমিফাইনালে চলে গেছি। আবার আপনি বলবেন যে ওখানে তো বেশি ম্যাচ জিতে নাই। নিউজিল্যান্ডের বিপক্ষে যে এক পার্টনারশিপ সাকিব আর রিয়াদ করছে, ওটা ইতিহাসে রয়ে গেছে। এরকম অ্যাচিভমেন্ট, টুকরো টুকরো অ্যাচিভমেন্ট অনেক পাবেন। এখন আপনি বলতে পারেন যে এটা আত্মতৃপ্তি ছাড়া কিচ্ছু না। এই আত্মতৃপ্তি হচ্ছে সিঁড়ি। এই সিঁড়িগুলোকে আমরা প্রপারলি ইউজ করতে পারলে আমরা 6 নম্বরে সেটেল হয়েছিলাম, সেখান থেকে আজকে আমরা 3-4-এ থাকতাম। আজকে সেই 3-4-এ জায়গার যে পথটা, সেটা কিন্তু তারা তৈরি করছিল। হ্যাঁ, এরপরের যে পতনটা শুরু হলো, সেখানেও এদের অবদান আছে। সেই জন্য এদের আলাদা করে আপনি সমালোচনা করেন, নিন্দা করেন। আমি বারবার বলি যে 2015 থেকে এদের একে একে সরে যাওয়া উচিত ছিল। মাশরাফি 2015 থেকে বড় জোর 2017, মানে যেই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেললাম, মাশরাফি সসম্মানে সব ফরম্যাটে বিদায় জানায় দেওয়া উচিত ছিল। এরপরে একে একে নাম ধরে না বলি, এই মুহূর্তে এসে শুধুমাত্র হয়তো সাকিব ন্যাশনাল টিমের আশেপাশে থাকলেও থাকতে পারতো। আই এম নট শিওর সাকিবের ফর্ম কেমন থাকতো কি আমি জানি না। এছাড়া বাকিদের একে একে অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল। তাতে অনেকগুলো ব্যাপার করতো, পরের জেনারেশন প্রপার দায়িত্ব নিতে বুঝতো। আজকে যে মিরাজ, সৌম্য, লিটন, এদেরকে এখনো আমরা ইয়াঙ্গার বলি, এখনো বলি ইয়াং পিপল। এরা প্রত্যেকে আন্তর্জাতিক বিচারে সিনিয়র ক্রিকেটার হয়ে গেছে। মানে এদের জেনারেশনের ক্রিকেটাররা রীতিমতো অনেক বেশি রিটায়ার করা শুরু করে ফেলছে। সেই জেনারেশনটা এখনো তরুণ হয়ে আছে আমাদের এখানে, কারণ তারা দায়িত্ব নিতে শেখে নাই, দায়িত্ব পায় নাই, এবং প্রপারলি এক্সপোজার পায় নাই। ওই 5জন জায়গাতে থেকে যাওয়ার কারণে সেগুলোর পিছনে অনেকগুলো কমার্শিয়াল অ্যাসপেক্ট আছে, অনেকগুলো ঘাড় তেড়ামি আছে। এগুলো নিয়ে আমরা লম্বা সময় ধরে একসময় আলোচনা করতে পারি। সংক্ষেপে বলে দুটো ব্যাপার। এক হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টের তারকারা বা পৃথিবী জুড়ে তারকারা রিটায়ার করতে চায় না। তারা তাদের গোল্ডেন যে নামটা, এই নামটা রাখতে চায় না, যে না এসে বিদায় নেবো, এটা করতে চায় না। কারণ হচ্ছে রিটায়ার করলে স্পন্সররা সব পাশ থেকে চলে যায়। যত রকম স্পন্সর পৃথিবী জুড়ে দেখেন, মেসি, রোনালদো, ফেদেরার থেকে শুরু করে মাশরাফি,
যত রকমের স্পন্সর এন্ডোর্সমেন্ট তাদের প্রধান শর্ত হচ্ছে তোমার এই ন্যাশনাল জার্সিতে অথবা বড় জার্সিতে, ফুটবলের ক্ষেত্রে ক্লাব, টেনিসের ক্ষেত্রে ওই যে মেজরগুলো খেলতে হবে, যেটাতে তোমার টিভিতে দেখা যাবে রেগুলার। এই টিভিতে দেখানো বন্ধ হয়ে গেল কি তোমার পাশ থেকে সব এন্ডোর্সমেন্ট চলে যাবে। এখন একটা লোক আগের বছর ধরেন আপনি যদি গ্লোবাল পার্সপেক্টিভে হিসাব করেন, আগের বছরও একটা লোক হয়তো 1,000 কোটি টাকা ইনকাম করছে এন্ডোর্সমেন্ট থেকে, পরের বছর সেটা নামে আসবে 5 কোটি টাকায়। এটা মেনে নেওয়া খুব কঠিন। বাংলাদেশের বাস্তবতায় যদি আসেন, আমাদের এই 5 স্টারের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম করছে সাকিব। সাকিব যে বছরটা শেষ বড় ইনকাম করছে, সে বছরও হয়তো সে 50 থেকে 60 কোটি টাকা বা এটা 100 কোটি টাকাও হতে পারে এন্ডোর্সমেন্ট থেকে ইনকাম করছে। যে মুহূর্তে তার টিভিতে মুখ দেখানো বন্ধ হয়ে গেছে, সেই মুহূর্ত থেকে এন্ডোর্সমেন্ট থেকে তার ইনকাম হয়তো 1 কোটিরও নিচে চলে আসে। এখন কি তার আদৌ কোনো এন্ডোর্সমেন্ট আছে? ওই যে বেটেক্স নামে কারা বোধহয় একটা এন্ডোর্স করে, এছাড়া তো তার সঙ্গে কোনো ফর্ম মানে দেশীয় কোনো প্রতিষ্ঠান, সম্ভ্রান্ত কোনো প্রতিষ্ঠান আর নাই, নাই তো। এই টাকার মায়া, নামের মোহ, খ্যাতির মোহ, এইসব মিলে এরা রিটায়ার করতে চায় না। এটা এদের একাদের প্রবলেম না, সবার প্রবলেম। ওই কপিল দেব, আজহারউদ্দিন, সচিন টেন্ডুলকার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, এভরিবডি প্রত্যেকে এটার মধ্যে দিয়ে গেছে। প্রত্যেককে শুনতে হচ্ছে যে কবে যাবেন, তারপরে তারা গেছে। অস্ট্রেলিয়ান তো না আমরা। বা আপনি যদি গ্লোবাল পার্সপেক্টিভে তাকান, বড় বড় খেলোয়াড় রজার ফেদেরার যে বয়সে ইসে গ্র্যান্ড স্লামের কোর্টে দৌড়াদৌড়ি করছে, ওই বয়সে তার তো করার কথা না। নাদাল যে ইঞ্জুরি নিয়ে দৌড়াদৌড়ি করছে, আমরা শুধু নিজেদের গালি দিই বলি সাবকন্টিনেন্টাল লোকেদের লোভ বেশি, কেন ওদের কি লোভ কম নাকি? এই যে রোনালদো আজকে এখনো খেলে যাচ্ছে সৌদি আরবে, কোন নেশায় খেলতেছে? ভালোবাসার নেশায়, টাকার নেশায়, এন্ডোর্সমেন্টের নেশায় খেলতেছে। মেসি মিয়ামিতে খেলে যাচ্ছে। আমি বলবো যে মেসি রিল্যাক্স করতে মিয়ামিতে গেছে। আমার এই কথা সত্যি মানলে তো মেসি যাওয়া উচিত ছিল নিউ লোড বয়েজে, যেখানে তার কোনো এন্ডোর্সমেন্ট থাকতো না। এখানে তো কোটি কোটি টাকা কামাচ্ছে। কেউই ওই নেশার বাইরে না, কেউই ওই মোহর বাইরে না। মহাপুরুষ নাই, মহাপুরুষ নাই। দু একটা মহাপুরুষ অস্ট্রেলিয়ান ক্রিকেটে জন্মাইছে। ফলে এই যে সময় মতো রিটায়ার করে নাই, পরের জেনারেশনরে স্পেস দেয় নাই, এই জন্য এই 5 জনে আমি ভিলেন বানানোর পক্ষে না। এই 5 জন তো তাদের স্বার্থ দেখবেই। বোর্ড ক্রাইমটা করছে কি, বোর্ড এদের বেঁচে খাওয়ার ধান্দায় বোর্ডেরও স্পন্সর সরে যেত হুট করে যদি এদের সরায় দিত। কারণ আমাদের সেলেবেল আইটেম বানাইতে পারে না। আমাদের বোর্ডের ব্র্যান্ডিং মার্কেটিং তো মানে গরিবস্য গরিব। একটা ছোট বাংলাদেশের কর্পোরেট হাউস, একটা স্টার্ট আপ হাউসের যেটুকু ব্র্যান্ডিং মার্কেটিং এর ক্যাপাসিটি আছে, আমাদের বোর্ডের সেটুকু নাই। আরে ভাই, দুনিয়া সম্ভবত 3য় বৃহত্তম কনজিউমার মার্কেট হচ্ছে ক্রিকেটে বাংলাদেশ। তাদের আয় করতে হয় আইসিসির কাছ থেকে ভিক্ষা করে। টিভি সত্যটা ঠিক মতো বেচতে পারে না, গেট মানি থেকে টাকা পায় না ঠিক মতো, স্পন্সর পায় না, টিম স্পন্সর পায় না ঠিক মতো, এরে ওরে দূরে পার্সোনাল যোগাযোগ দিয়ে স্পন্সর আনতে হয়। মার্কেটিং টিম কি করে, বিপণন টিম কি করে, ব্র্যান্ডিং টিম কি করে? বেচতে পারে না, কাউরে সেলেবেল করতে পারে না। মিডিয়া সেলেবেল করে দেওয়া লাগে। এই 5 জনরে বিসিবি স্টার বানাইছে, বিসিবি কাউরে ব্র্যান্ড বানাইছে, কোনো একটা কর্মসূচি নিচ্ছে যাতে আমাদের ব্র্যান্ড তৈরি হয়, সেলেবেল স্টার তৈরি হয়। এই প্রথম আলো টালো এইসব মিডিয়া মিলে বানাইছে। যেহেতু এই মিডিয়াগুলো পরের জেনারেশনরে আর ওই সাপোর্টটা দেয় নাই, ব্র্যান্ড হয় নাই, সেলেবেল কোনো আইটেম হয় নাই, ফলে এরা ভয়ে এদের আঁকড়ায় ধরে রয়েছে। মাশরাফি যায়ও না, তামিম যায়ও না, এই গেলে আমরা বিজ্ঞাপন আর পাবো না। এই যে রবি আসতেছে চাচ্ছে, রবি বলছে যে 5 জনের সবাই চলে গেলে আমরা থাকবো না। আসলেও তাই, এরকমই হয়। আমি জানি না রবি এটা বলছে কিনা, কিন্তু এটাই রিয়েলিটি। ফলে এই ডুয়াল মানি ট্র্যাপে পড়ে এদের টিকে যেতে হচ্ছে এবং আমাদের পরের জেনারেশন এক্সপোজার পায় নাই। সেজন্য আমি শুধু এদেরকে ভিলেন বানানোর পক্ষে না। আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষের জীবনে সাদা কালো না, স্টারের জীবনে সাদা কালো না। তার জীবনে যেরকম গৌরবময় অধ্যায় থাকবে, কালো অধ্যায়ও থাকতে পারে, থাকার সম্ভাবনাই বেশি। পরবর্তীতে তাদের অধ্যায়টা নিয়ে বিতর্ক চলতে পারে। সেই জন্য তারা আমাদের যা যা দিচ্ছে সেটাতে স্রেফ এইভাবে যেভাবে আমরা ফুৎকারে উড়ায় দিই যে ওরা কি অ্যাচিভ করছে, কেন ওদের নাম নিতে হবে, এটা তো ভাই অকৃতজ্ঞতা, এটা তো চরম অকৃতজ্ঞতা। আপনারে অলমোস্ট 10 বছর ধরে যা কিছু অ্যাচিভ করার, আপনাকে কিছু ভালো ভালো টেস্ট জিতে দিছে, টি-20তে মোটামুটি কিছু জিতে দিছে, 4টা এশিয়া কাপ ফাইনাল খেলছি আমরা। এশিয়া কাপ ফাইনাল খেলার অর্থ বোঝেন? অলমোস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলার মতো। এশিয়া কাপে আমাদের বাকি 3 কম্পিটিটরই হচ্ছে ওয়ার্ল্ড কাপ উইনার, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা। তাদের টপ গায়ে তাদের তো 2 জনকে কমপক্ষে ফেলে দিতে হয়েছে। ফেলে দিয়ে আমরা এশিয়া কাপ ফাইনাল খেলছি 2 ফরম্যাটেই, টি-20তে, ওয়ানডেতে। এটা বিস্ময়কর সাফল্য। আপনি আজকে এটা ভাবেন তো এটা সম্ভব আমাদের টিম দিয়ে? তারপরে তো 10টা বছর পার হয়ে গেছে। আজকে আর সম্ভব এশিয়া কাপ ফাইনাল খেলা আমাদের এই টিমের পক্ষে? আমি সোজাসুজি একটা জিনিস বলতে চাই যে যার যতটুকু সামর্থ্য সে সেটা করছে কিনা। এই 5 জন সেটা করছে। হ্যাঁ, 5 জন ওই যে মানুষ বলে যে হাতের 5টা আঙ্গুল সমান না। এখন সাকিব, রিয়াদ, এ তো আমি এক করতে পারবো না।
দুজনের গ্লোবাল স্ট্যান্ডার্ড দুই রকম, দুজনের অ্যাচিভমেন্ট দুই রকম। স্টিল এই পাঁচজনকে আমি একটা জায়গায় এক করি যে এই পাঁচজন তাদের ডেডিকেশনে, তাদের পারফরমেন্সের চরমটা বাংলাদেশকে দিচ্ছে, দিয়ে এরা বাংলাদেশকে অনেক আনন্দের উপলক্ষ এনে দিচ্ছে। আমাদের ক্রিকেটটাকে মিনোস থেকে একদম টেনে কম্পিটিটর লেভেলে নিয়ে গেছে। এখান থেকে উচিত ছিল আজকে আমাদের ওই কন্টেন্ডার লেভেলে আসা, মানে শিরোপার দাবিদার হওয়া। সেটা হয় নাই, দুর্ভাগ্য। তাই বলে এদের আমরা ভুলে যেতে পারি না। এবং এখন আজকে একটা নতুন যুগ শুরু হলো, ওই যে বললাম যে ডেস্টিনি খেলতে পছন্দ করে, সেই প্রেমাদার সাথে নতুন যুগটা শুরু হলো, যে প্রথম ওয়ানডে খেলতে নামলো 20 বছর পর, যে ওই পাঁচজনে কেউ নাই। যেখানে এই পাঁচজনই ডমিনেট করছে এতকাল, পাঁচজনের কেউ নাই। ওই পাঁচজনের শেষ দুই প্রতিনিধি ছিল রিয়াদ আর মুশফিক ওয়ানডেতে। ওরা চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর খেলতেছে না, দুজনই রিটায়ার করে ফেলছে। এখন আমাদের ফ্রেশ একটা টিম নিয়ে চলতে হচ্ছে। ইন দ্য মেন টাইম ক্যাওস যথারীতি বিসিবিতে চলতেছে, নানা রকম ক্যাওস চলতেছে, ক্যাপ্টেন্সি নিয়ে অনেক ক্যাওস হয়েছে। আই হেট দিস ক্যাওস। আমি যেভাবে মিরাজের ক্যাপ্টেন বানানো হয়েছে এটা ঘোরতর সমালোচনা করি। স্টিল মিরাজ হচ্ছে ক্যাপ্টেন, মিরাজ হচ্ছে ক্যাপ্টেন। কিভাবে হয়েছে এটা তো মিরাজের দোষ না। মিরাজ তো ক্যাপ্টেন হইতেই আসছে বাংলাদেশের ক্রিকেটে। ওই যে বারবার বলি যে ও তো 13 বছর বয়স থেকে বাংলাদেশের ক্যাপ্টেন। ওর সঙ্গে প্রথম পরিচয়ই হচ্ছে আমাদের ক্যাপ্টেন হিসাবে। কেন? ও আন্ডার 13-এর ক্যাপ্টেন, সেই থেকে আন্ডার 19, দুটো আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করছে। সবাই জাস্ট ওয়েট করতেছিল মিরাজ কবে ক্যাপ্টেন হবে। এর মধ্যে শান্ত রেগুলার ক্যাপ্টেন হয়ে গেল খুবই আনএক্সপেক্টেড ভাবে, কারণ শান্ত কখনো এজ লেভেলে ক্যাপ্টেন্সি করে নাই। এবং শান্তই ভাঙাচোরা দল নিয়ে যতটুকু সম্ভব করছে, নিশ্চয়ই করছে। আমাদের আপত্তিটা ছিল যে জায়গায় বারবার রিপিট না করি, যে শান্তরে ওপার ভদ্রভাবে এই দায়িত্ব থেকে সরানো হয় নাই। ফলে প্রচুর ক্যাওস লাগছে। স্টিল আমাদের সবকিছু পেছনে ফেলে সামনেই আগাইতে হবে। দেখেন, পৃথিবীতে পেছনে ফেরার কোনো উপায় নাই। পৃথিবী এমন একটা জায়গা, এখানে আপনি কখনো পেছনে যাইতে পারবেন না। আপনি যদি নরকের দিকেও হাঁটতে থাকেন, সেটাও সামনেই হাঁটতে হবে। আপনি যদি চরম পতনের দিকেও যাইতে থাকেন, আপনাকে সামনেই যাইতে হবে। আর উন্নতি চাইলে তো সামনে যাইতেই হবে। ফলে আমাদেরকে সামনেই তাকাইতে হবে। কি হয়েছে গতকাল পর্যন্ত, আমরা এই চ্যাপ্টারটারে চাপা দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এখন মিরাজের উপরে যেহেতু বোর্ড ভরসা রাখছে, আমাদেরও ভরসা রাখতে হবে। আর মিরাজ তো হাওয়ায় উড়ে আসে নাই, যেটা বললাম, মিরাজ যোগ্য ক্যাপ্টেন। ফলে মিরাজের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে যে মিরাজ এবং তার বাহিনী আমাদেরকে ওই 6-7-এর উপরে তুলে নিয়ে যাবে। মানে এটা প্রতীকী অর্থে বললাম যে ওয়ানডেতে যেহেতু আমরা ওই জায়গাটায় গেছিলাম, এর উপরে যেতে হবে। সামনে 2027 ওয়ার্ল্ড কাপ হইতে পারতো, যে এখানে আমরা কন্টেন্ডার। এখন যে বাস্তবতা, তাতে আর কন্টেন্ডার থাকতে পারবো না। অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপটা আমাদের মিনোজ হিসাবে খেলতে না হয়, মানে ওখানে আফগানিস্তান আয়ারল্যান্ডও এই নিশ্চয়তা নিয়ে না যায় যে একটা পয়েন্ট নিশ্চিত আছে, 3টা পয়েন্ট নিশ্চিত আছে বাংলাদেশের এগেনস্টে। এইটা না হয়, সেটা মিরাজ নিশ্চিত করতে পারলে আমি অন্তত খুশি হব। আমি খুব অল্পে খুশি হই। মিরাজ যদি এটুকু নিশ্চিত করতে পারে যে আমাদের এগেনস্টে পয়েন্টটা কেউ নিশ্চিত না, আফগানিস্তান আয়ারল্যান্ড তো নাই, অস্ট্রেলিয়ার জন্য নিশ্চিত না, এটুকু আপাতত নিশ্চিত করতে পারলেই হবে। মিরাজের উপরে সেই ভরসা রাখতে চাই। এবং শুরুতে যে মজাটা করছিলাম, যে মিরাজদের সবাই বড় ভাই ছিল, মিরাজ তো যে কোনো ইস্যুতেই এই গত 10-12 বছর যতবার প্রেসে আসছে, এই কোনো কিছু উঠলেই, কোনো কোশ্চেন হলেই বলতো যে ভাই যা বলছে। সবাই ওর ভাই, মাশরাফি ওর ভাই, তামিম ওর ভাই, সাকিব ওর ভাই। তামিম আর সাকিবের ক্ষেত্রে ওর ভূমিকা তো ছিল ইনজামামের মতো। লাস্ট কয়েক বছর তামিম তো ড্রেসিং রুমে সাকিব তামিম কথা বলতো না, তখন তামিম সাকিব একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেট করতো মিরাজরে দিয়ে। প্রত্যেকে দুজনই মিরাজকে বলতো যে এ তোর ভাইকে এইটা বল, এ তোর ভাইকে ওইটা বল। মানে ইট ওয়াজ ফান। আমার কাছে এটা ভাবতে খুব মজা লাগে। আমার মনে হয় যে ড্রেসিং রুমে থেকে আমি যদি এই দৃশ্য দেখতে পারতাম, আমি হো হো করে আসে বলতাম যে তামিম বলতেছে মিরাজ রে, সাকিব ওপাশেই বসা, যে তোর বাইরে এটা বল। কেমন যেন স্বামী স্ত্রীর একটা গোলমাল লাগছে। সেই মজাটা নিতে আমাদের ডেস্টিনি একটু ভুল করে নাই, পুরোপুরি মজা নিয়ে নিল। যে ওই পাঁচজনেরই সবচেয়ে প্রিয় পাত্র, ওই পাঁচজনের সবচেয়ে আদরের যে ছোট ভাই, আমাদের সবার পিচ্ছি মিরাজ। এবং বাংলাদেশে একটা জিনিস আপনারা মজার কথা বলি, মিরাজের কিন্তু এটা শুধু ওই যে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তা না, ওর সমান বয়সীদের কাছে ও আদরের ছেলে। এটা একটা খুব মজার ব্যাপার। শান্ত তোর বাচ্চাকালের বন্ধু, মানে আমরা যেটা বলি ন্যাংটা কালের বন্ধু, শান্ত হচ্ছে সেই বয়সে। শান্ত এখনো মিরাজরে সামলায় রাখা লাগে, মানে বাহ্যিক জীবনে মিরাজ যেন ওর আদরের ছোট ভাই।
আর দুজন কিন্তু বন্ধু। মিরাজ সবার কাছে তাই, সাংবাদিকদের কাছে তো বটেই। আজকে জুবায়ের না কে একটা লেখা লিখছে সকালে, ইংরেজি পত্রিকা, জুবায়েরই হবে, যে মিরাজ প্রেস কনফারেন্সে যাচ্ছে, যাওয়ার পথে মিরাজ আর আগাইতে পারতেছে না, সাংবাদিকদের সঙ্গে গল্প করেই যাচ্ছে। ওদিকে টিম ম্যানেজার খুব কড়া মানুষ নাফিস ইকবাল, সে বারবার তাগিদ দিচ্ছে। এক পর্যায়ে নাফিস ইকবালও না পেরে হেসে দিচ্ছে যে মিরাজ রে আসলে এখান থেকে উদ্ধার করে প্রেস কনফারেন্সে নেওয়া যাবে না। দিস ইজ মিরাজ। মিরাজ হচ্ছে সবার খাতিরের মানুষ, সবার ইসের মানুষ। এই জাতীয় মানুষের পক্ষে দৃঢ় থাকা একটু কঠিন হয়, ফলে মিরাজের জন্য চ্যালেঞ্জও আছে, ভালোভাবে টিম চালানো, দৃঢ়তা দেখানো, বোল্ডনেস দেখানো, মিডিয়ায় একটু ব্যক্তিত্ব ধরে রাখা। এখন সেগুলো না করেও যদি সে সাফল্য পায় আমার কোনো আপত্তি নেই। কে কি রেসিপিতে সাফল্য পাবে তো জানি না। মাশরাফি তো এই যে মিরাজের এই প্রায় এই রেসিপিতে, মাশরাফি অবশ্য মিরাজের মতো এত মানে ইয়ে ছিল না, ছোট ভাই ছিল না সবার, উল্টো বড় ভাই ছিল সবার। এখন বড় ভাই রেসিপিতে মাশরাফি সাফল্য পেয়ে গেছে, কে জানে ছোট ভাই রেসিপিতে হয়তো মিরাজ সাফল্য পেয়ে যাবে, পাবে কিনা জানি না। তবে আমাদের সবার এখন একমাত্র কাজ হচ্ছে সব কিছু বলে গিয়ে প্রথমত যে পাঁচজনের আজকে অধ্যায়টা শেষ হলো তাদের প্রতি একটু হলেও কৃতজ্ঞতা জানানো। কৃতজ্ঞতা জানাইতে না পারেন এই কোশ্চেনটা করেন না যে এরা কি অ্যাচিভ করছে, যে এরা যে লুজার এই কথাটা বলেন না, এই কথাটা বলেন না, এই থুতুটা নিজের গায়ে পড়ে। এটা এক নম্বর অনুরোধ। দুই নম্বর হচ্ছে যা যা কিছু ছিল, যা অভিযোগ অনুযোগ অভিমান এই টিমটা নিয়ে এটা ভুলে গিয়ে মিরাজরে একটু সাপোর্ট দিতে হবে সবাই। আমি নিশ্চিত শান্তর কাছ থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পাবে, কারণ ওদের দুজনের ভিতরে, এটা সাকিব তামিমের চেয়ে ওদের সম্পর্ক বেশি, ওদের দুজনের ভিতরে খোদ ভিলেন ঢুকে গেলে ওদের আলাদা করা কঠিন হবে। বলে শান্ত দুর্দান্ত সাপোর্ট দিবে, টিমের বাকিরাও নিশ্চয়ই সুন্দর সাপোর্ট দিবে, লিটন টিটন যারা আছে সবাই সুন্দর সাপোর্ট দিবে। বোর্ড এই মাথা খারাপপনা একটু বন্ধ করেন। বোর্ড ওরে ক্যাপ্টেন্সি দিচ্ছেন, ভালো করছেন, যা করছেন আমাদের সব কথা তুলে নিচ্ছি, আপনারা ভালো করছেন। এখন 2027 পর্যন্ত আর ডিস্টার্ব করেন না টিমটারে, আর ডিস্টার্ব করেন না। ওয়ানডে টিমটা নিয়ে ওরে চলতে দেন, ওরে সবাই সাপোর্ট দেন। আমরা দর্শকরাও একটু হাত উঁচু করে বলি যে মিরাজ আমরা তোমার সঙ্গে আছি, তুমি যা করো এই টিম নিয়ে, যে এক্সপেরিমেন্ট করতে চাও সেটা করো, কিন্তু আমরা চাই ওই জায়গাটায় নাও দলটারে যেন কেউ ফর গ্যারান্টেড ধরে না নেয়। 3 পয়েন্ট পাওয়া যাবেই বাংলাদেশের এগেনস্টে, এইটা যেন না হয়। ওই যুগে আর ফিরে যেতে চাই না আমরা, ওই যুগে আর ফিরে যেতে চাই না। অলরেডি তো 10 নম্বরে নেমেই গেছি, কিন্তু ভাবমূর্তিটা ওই যুগে ফিরে নিতে চাই না। মিরাজ, সবার হয়ে আপনার প্রতি শুভকামনা। আপনার 5 বড় ভাইয়ের বিদায়ের দিনটায় আপনার দায়িত্বের শুরু, এর চেয়ে সুন্দর আর কি হইতে পারতো। আজকে খেলার রেজাল্টটাও যেন এরকম সুন্দর হয়। সবাই ভালো থাকবেন।